সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে বারবার ফিরে আসে একটি অস্বস্তিকর প্রশ্ন, সংবাদপত্র কি সত্যের পক্ষে দাঁড়ায় নাকি ক্ষমতার পাশে? রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে সাংবাদিকতার ভাষা ও বয়ান বদলে যাওয়ার অভিযোগ নতুন নয়। সাম্প্রতিক বছরগুলোর কিছু উদাহরণ আবারও সেই পুরনো বিতর্ককে সামনে এনেছে, যেখানে একই রাজনৈতিক ব্যক্তিত্বকে একসময় কঠোর সমালোচনার মুখে দেখা গেছে আর অন্য সময় প্রায় প্রশংসার আলোয় তুলে ধরা হয়েছে। বাংলাদেশের গণমাধ্যমগুলোর গদি প্রীতি এবং দ্বিচারিতার কিছুটা তুলে ধরেছেন ওয়াহিদ ফারুকী। এক সময়কার একটি বিশ্লেষণী লেখায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে বিপজ্জনক হিসেবে চিত্রিত করা হয়েছিল। সেখানে তার বক্তব্যকে তথ্য বিকৃতি হিসাবে বর্ণনা করা হয় এবং অভিযোগ করা হয় যে তিনি উগ্রপন্থী গোষ্ঠীগুলোর প্রতি নরম অবস্থান নিয়েছিলেন। লেখাটির ভাষ্য ছিল প্রায় অভিযোগপত্রের মতো, যেখানে তার রাজনৈতিক বক্তব্যকে সন্দেহের চোখে দেখা হয়েছিল এবং বলা হয়েছিল যে এমন বক্তব্য দেশের সাম্প্রদায়িক পরিস্থিতিকে উত্তেজিত করতে পারে। কিন্তু কয়েক বছর পরে একই রাজনৈতিক নেত্রীর মৃত্যুর পর প্রকাশিত আরেকটি লেখায় সম্পূর্ণ ভিন্ন সুর দেখা যায়। সেখানে বলা হয় ১৯৯১ সালে নির্বাচনী বিজয় বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। সেই লেখায় তার সরকারের সময়কার অর্থনৈতিক সংস্কার, বাণিজ্য উন্মুক্তকরণ এবং মেয়েদের শিক্ষার প্রসারের মতো বিষয়গুলো তুলে ধরা হয়। সমালোচনার জায়গায় সেখানে আসে রাজনৈতিক অবদানের মূল্যায়ন। এই দুই ধরনের উপস্থাপনার পার্থক্য শুধু ভাষার নয়, এটি রাজনৈতিক পরিবেশের প্রতিফলনও। অনেক পর্যবেক্ষকদের মতে বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রায় দেখা যায় যে ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে প্রতিবেদনের ফ্রেমিংও বদলে যায়। একই ব্যক্তি বা একই ঘটনা কখনো কঠোর সমালোচনার বিষয়, আবার কখনো প্রশংসার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগ ও বিএনপি দীর্ঘদিন ধরে প্রধান দুটি শক্তি হিসেবে রাষ্ট্রীয় ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছে। এই প্রতিদ্বন্দ্বিতা শুধু নির্বাচনী রাজনীতির মধ্যে সীমাবদ্ধ ছিল না। প্রশাসন, ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান এবং সংবাদ মাধ্যম সব ক্ষেত্রেই এর প্রভাব পড়েছে। ফলে অনেক সময় সংবাদ মাধ্যমের ভাষ্য সেই রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন হয়ে উঠেছে। একসময় যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন কিছু সংবাদ মাধ্যমে বিএনপি নেতৃত্বের বিরুদ্ধে ধারাবাহিকভাবে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। বিশেষ করে তারেক রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নাম বিভিন্ন তদন্ত এবং মামলার প্রসঙ্গে উঠে আসে। হাওয়া ভবনকে একটি অনানুষ্ঠানিক ক্ষমতার কেন্দ্র হিসেবে চিত্রিত করা হয়, যেখানে রাষ্ট্রীয় কাঠামোর বাইরে থেকে প্রভাব বিস্তার করা হতো বলে অভিযোগ করা হয়েছিল। এসব প্রতিবেদনে ব্যাংক লেনদেন, আন্তর্জাতিক আর্থিক লেনদেন এবং অবকাঠামো প্রকল্পের কমিশনের মতো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুসন্ধানী সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে এই ধরনের প্রতিবেদন গুরুত্বপূর্ণ, কারণ এগুলো ক্ষমতার জবাবদেহি নিশ্চিত করতে সহায়তা করে। কিন্তু প্রশ্ন ওঠে তখন যখন রাজনৈতিক পরিবর্তনের পর সেই অনুসন্ধান আর তেমনভাবে দেখা যায় না। কিছু পর্যবেক্ষকের দাবি, রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ার পর কিছু পুরনো প্রতিবেদন অনলাইনে আর সহজে পাওয়া যায়নি বা সেগুলো আর্কাইভে সরিয়ে নেওয়া হয়েছে। যদিও এসব অভিযোগ নিয়ে প্রকাশ্যে বিস্তারিত আলোচনা খুব কমই হয়েছে, তবুও এই ধরনের অভিযোগ সংবাদ মাধ্যমের বিশ্বাসযোগ্যতার প্রশ্ন তুলে। কারণ সাংবাদিকতার একটি মৌলিক নীতি হল প্রকাশিত তথ্য জনস্মৃতির অংশ হয়ে যায়। যদি কোনো সংবাদ মাধ্যম রাজনৈতিক সুবিধার কারণে সেই তথ্যকে আড়াল করে, তবে তা শুধু সম্পাদকীয় সিদ্ধান্ত নয়, বরং ইতিহাস সংরক্ষণের প্রশ্নের সাথেও জড়িত। সংবাদপত্র কেবল বর্তমানের খবর দেয় না, তারা ভবিষ্যতের জন্য একটি নথিও তৈরি করে। সেই নথি যদি রাজনৈতিক কারণে পরিবর্তিত হয়, তবে তা ইতিহাস বোঝার ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের সাংবাদিকতার আরেকটি বড় সমস্যা হলো বাছাই করা প্রেক্ষাপট। কোনো রাজনৈতিক বক্তব্যকে খণ্ডন করার সময় অনেক ক্ষেত্রে সেই বক্তব্যের পেছনের প্রেক্ষাপট বা আংশিক সত্যকে তুলে ধরা হয় না।
উদাহরণ হিসেবে উগ্রবাদ বা জঙ্গিবাদ নিয়ে রাজনৈতিক বিতর্কের কথা বলা যায়। কোনো একটি সরকারকে যদি জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ করা হয় তবে সেই সংগঠনগুলো কখন গড়ে উঠেছিল, কোন সামাজিক রাজনৈতিক পরিবেশে তারা বিস্তার লাভ করেছিল, এসব বিষয়েও আলোচনায় আসা উচিত। কিন্তু অনেক সময় প্রতিবেদনে এই প্রেক্ষাপট অনুপস্থিত থাকে, ফলে পাঠকের সামনে একটি অসম্পূর্ণ চিত্র তৈরি হয়। একইভাবে নির্বাচন পরবর্তী সহিংসতা বা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার মতো ঘটনাও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। যদি একটি পক্ষের অভিযোগকে সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়, কিন্তু একই সময়ে অন্য কোনো রাজনৈতিক নেতার স্বীকারোক্তি বা সংশ্লিষ্ট তথ্যকে উপেক্ষা করা হয়, তবে সাংবাদিকতার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। এই সমস্যাটি কেবল একটি রাজনৈতিক দলের ক্ষেত্রে সীমাবদ্ধতা নয়, বিএনপির ক্ষমতার সময়েও সংবাদ মাধ্যমের একটি অংশ ক্ষমতাসীনদের প্রতি সহানুভূতিশীল অবস্থান নিয়েছিল। অনেক সম্পাদক ও সাংবাদিক তখন সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন। ফলে বাংলাদেশের সাংবাদিকতার সমস্যাটি কোনো একক রাজনৈতিক পক্ষের নয়, এটি একটি দীর্ঘস্থায়ী কাঠামোগত বাস্তবতা। এই বাস্তবতার পেছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, অর্থনৈতিক নির্ভরতা। অনেক সংবাদপত্র সরকারি বিজ্ঞাপন এবং বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের উপর নির্ভরশীল। যদি সরকারের সাথে সম্পর্ক খারাপ হয়, তবে সেই আর্থিক প্রবাহ কমে যেতে পারে। দ্বিতীয়ত, নিরাপত্তা ও আইনি ঝুঁকি। রাজনৈতিকভাবে সংবেদনশীল প্রতিবেদন অনেক সময় সাংবাদিকদের জন্য ব্যক্তিগত ঝুঁকি তৈরি করতে পারে। তৃতীয়ত, তথ্য প্রাপ্তির সুবিধা। ক্ষমতার কাছাকাছি থাকলে অনেক সময় তথ্য সংগ্রহ সহজ হয়। এসব বাস্তবতা থাকা সত্ত্বেও সাংবাদিকতার মূল নীতিগুলো অপরিবর্তিত থাকে। একটি স্বাধীন সংবাদ মাধ্যমের কাজ হলো ক্ষমতার উপর নজরদারি করা এবং যেই ক্ষমতায় আসুক না কেন তার সিদ্ধান্তকে প্রশ্ন করা। এটি কোনো রাজনৈতিক বিরোধিতা নয়, বরং গণতান্ত্রিক জবাবদিহিতার একটি অপরিহার্য অংশ। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন সংবাদ মাধ্যমের সামনে একটি নতুন সুযোগ তৈরি করেছে। নতুন সরকার, নতুন সংসদ এবং নতুন রাজনৈতিক সমীকরণ সব মিলিয়ে একটি পরিবর্তনের সময় চলছে। এই সময় সংবাদ মাধ্যম যদি সত্যি স্বাধীন থাকতে চায়, তবে তাকে অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে। যদি কোনো সংবাদপত্র অতীতে একটি রাজনৈতিক দলের দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রতিবেদন প্রকাশ করে থাকে, তবে নতুন সরকারের ক্ষেত্রেও একই ধরনের কঠোরতা বজায় রাখা প্রয়োজন। আবার যদি নতুন সরকার কোনো ইতিবাচক উদ্যোগ নেয়, তবে সেটিও তথ্যভিত্তিকভাবে তুলে ধরা উচিত। অর্থাৎ সমালোচনা ও প্রশংসা দুটি তথ্যের ভিত্তিতে হওয়া উচিত, রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে নয়। গণতান্ত্রিক ব্যবস্থায় সংবাদ মাধ্যমকে প্রায় চতুর্থ স্তম্ভ বলা হয়। আইনসভা, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের পাশাপাশি সংবাদ মাধ্যম জনগণের পক্ষে দাঁড়িয়ে ক্ষমতার উপর নজরদারি করে। কিন্তু এই ভূমিকা তখনই কার্যকর হয় যখন সংবাদ মাধ্যম স্বাধীন এবং বিশ্বাসযোগ্য থাকে। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মের কারণে তথ্যের প্রবাহ আগের চেয়ে অনেক বেশি। এই পরিস্থিতিতে সংবাদপত্রের সবচেয়ে বড় শক্তি হতে পারে তার বিশ্বাসযোগ্যতা। যদি পাঠক বিশ্বাস করেন যে কোনো সংবাদ মাধ্যম রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে কাজ করছে, তবে সেই সংবাদ মাধ্যমের প্রভাবও বাড়ে। বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য প্রয়োজন স্বচ্ছতা এবং ধারাবাহিকতা। যদি কোনো প্রতিবেদনে ভুল থাকে, তবে তা সংশোধন করা উচিত। যদি নতুন তথ্য পাওয়া যায়, তবে পুরনো প্রতিবেদনকে আপডেট করা উচিত। কিন্তু রাজনৈতিক কারণে তথ্য মুছে ফেলা বা আড়াল করা উচিত নয়। বাংলাদেশে অসংখ্য সাংবাদিক প্রতিদিন কঠিন পরিস্থিতিতে কাজ করেন। তারা মাঠে গিয়ে তথ্য সংগ্রহ করেন, অনেক সময় রাজনৈতিক চাপ বা সামাজিক ঝুঁকির মুখেও পড়েন। এই সাহস এবং নিষ্ঠাই বাংলাদেশের সাংবাদিকতার প্রকৃত শক্তি। কিন্তু সেই শক্তি যখন অর্থবহ হয়, তখন তা সত্যের পক্ষে ব্যবহৃত হয়। কারণ ক্ষমতার সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা সাময়িক সুবিধা দিলেও দীর্ঘমেয়াদে সাংবাদিকতার স্বাধীনতাকে দুর্বল করে দেয়। যখন সংবাদ মাধ্যম ক্ষমতার খুব কাছাকাছি চলে যায়, তখন সে আর স্বাধীনভাবে প্রশ্ন করতে পারে না। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। যদি সংবাদ মাধ্যম এই সুযোগকে কাজে লাগাতে পারে, তবে তা দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে পারে। কিন্তু যদি পুরনো অভ্যাস
ক্ষমতার সঙ্গে সমঝোতা, বাছাই করা সত্য এবং রাজনৈতিক সুবিধাবাদ চলতেই থাকে, তবে সেই সুযোগ হারিয়ে যাবে। শেষ পর্যন্ত প্রশ্নটি খুবই মৌলিক। সংবাদ মাধ্যম কি ক্ষমতার সেবক হবে নাকি জনগণের প্রতিনিধি? ইতিহাস বারবার দেখিয়েছে ক্ষমতার সেবা করলে সাময়িক সুবিধা পাওয়া যায়, কিন্তু জনগণের আস্থা অর্জন করা যায় না। বাংলাদেশের সাংবাদিকতার সামনে এখন সেই সিদ্ধান্ত নেয়ার সময় এসে গেছে। ক্ষমতার সিংহাসন বদলাবে, নতুন নেতা আসবে, নতুন সরকার গঠিত হবে, কিন্তু সত্য এবং ইতিহাস স্থায়ী। সাংবাদিকতার প্রকৃত শক্তি সেই সত্যের প্রতি অনুগত থাকার মধ্যেই নিহিত। যদি সংবাদ মাধ্যম সেই নীতি ধরে রাখতে পারে, তবে তা শুধু সাংবাদিকতার জন্য নয়, পুরো সমাজের জন্য একটি বড় অর্জন হবে। কারণ একটি স্বাধীন, দায়িত্বশীল এবং সাহসী সংবাদ মাধ্যমই একটি সুস্থ গণতন্ত্রের ভিত্তি তৈরি করে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।